নির্বাচন থেকে এনসিপিকে নিষিদ্ধ করল অন্তর্বর্তীকালীন সরকার। কঠিনভাবে ফেঁসে গেছেন সমন্বয়করা। এইদিকে দুপুর পরেই ভয়ঙ্কর ঘোষণা সেনাপ্রধানের। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে এই হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিত করা হবে বলে আমরা আশা করি। দর্শক, এনসিপি যখন জামাত জোটে যোগ দিল তারপরে আমরা একে একে 14 জন শীর্ষ নেতার পদত্যাগের ঘটনা দেখেছি। 19 জন এনসিপি নেতা সাথে শত শত কর্মী এনসিপি থেকে পদত্যাগ করেছেন এবং তারা বিএনপিতে যোগ দিয়েছে। এনসিপি আমার ধারণা যে আস্তে আস্তে একটা দুঃখের ইতিহাস, একটা কান্নার ইতিহাস হয়ে থাকবে। সাবেক ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া কেন নির্বাচন করলেন না, এই প্রশ্নটিকে যদি শুধু দলীয় হিসেব বা জোট রাজনীতির অঙ্কে নামিয়ে আনা হয় তাহলে আপনারা বঞ্চিত হবেন একটা ভয়ঙ্কর সত্য। আপনাদেরকে আজকে একটা গল্প শোনাবো। সেই গল্পটা শোনানোর পূর্বে আরেকটা ভিডিও আপনাদেরকে দেখাতে চাই। কুকিং এর লেভেল গোলাম মাওলা রনি, আমি তাকে নিয়ে অনেক সমালোচনা করেছি, অবশ্যই সেটা যৌক্তিক এবং গঠনগত সমালোচনা। যৌক্তিক কিংবা গঠনগত সমালোচনার বাইরে গিয়ে আমি ব্যক্তি আক্রমণ কখনো কাউকে করি না এবং গোলাম মাওলা রনিকেও আমি কখনো করি নাই। গোলাম মাওলা রনি এক এক সময় এক এক রূপ ধারণ করে, পোল্টিবাজি করে, গিরগিটির মতো আচরণ করে, কিন্তু এন্ড অফ দ্য ডেতে গিয়ে গোলাম মাওলা রনি তার যে কোয়ালিটি কুকিং করার মতো, এটা কিন্তু বাংলাদেশের অন্যান্য টকশো বিশ্লেষক কিংবা বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক বিশ্লেষক কিংবা গণমাধ্যম কর্মী এদের মধ্যে নাই। মাঝে মধ্যে এমন চমৎকার বিষয় কাব্যের মতো করে বলে, কবিতার মতো করে বলে, যেগুলো শুনলে অনেক হাসি পায় এবং ভালো লাগে এবং অনেক ক্ষেত্রে সেগুলো বাস্তব হিসেবেই আমরা দেখতে পাই। গোলাম মাওলা রনি একজন ব্যক্তিকে কুক করেছে রীতিমতো। তার সেই কুকিং লেভেলটা একবার দেখেন, এরপর আপনারা নিজেরাই বুঝে যাবেন গোলাম মাওলা রনি কাকে আসলে রান্না করে সেদ্ধ করে দিয়েছে। মেজাজটা এমন গরম হয়ে যায়, থাকে গুলশান বনানীতে 10 লাখ 15 লাখ টাকার বাংলো বাড়িতে ভাড়া অথবা কিনে, সে বলছে যে তার বার্ষিক ইনকাম 7 লাখ টাকা, চড়ে 10 কোটি টাকা দামের গাড়িতে। তো এই লোক 7 লাখ টাকা ইনকাম তার বছর হয় কি করে? তো প্রথমে চাপকানো উচিত, আচ্ছা মতো পিঠ লাল করে দেওয়া উচিত, যে পিটিয়ে যে তুমি যে বাড়িটাতে থাকো ওটার ভাড়াই তো মাসে 10 লাখ টাকা, তুমি টাকা পাবো কই? তুমি 7 লাখ টাকা ইনকাম আসলে কোত্থেকে? এই যে অনেক। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন, তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। দেখার আগে বলবো, যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। দর্শক, দুদিন আগেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে যেভাবে আমেরিকা গ্রেপ্তার করলো, তার সঙ্গীদের মেরে ফেললো, এই ঘটনা ঘটলো, তাকে আমেরিকায় নিয়ে যাওয়া হলো, আজকে আমেরিকায় আদালতে তোলা হয়েছে। এই ঘটনাগুলো যখন বড় আলোচনার জন্ম দিয়েছে, তখন নতুন আরেকটি আলোচনা সামনে এসেছে। সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী টার্গেট কোন দেশ? এই প্রশ্নটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এবং শোনা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী টার্গেট অন্তত 5টি দেশ। ভেনেজুয়েলার পরে ভেনেজুয়েলার মাসোদো কদিন আগেই শান্তিতে নোবেল পেলেন। শান্তিতে নোবেল পাওয়ার পরেই ভেনেজুয়েলার এই অবস্থা হলো। বাংলাদেশের অনেকে, বিশেষ করে বর্তমান সরকারের বিরোধী যারা পক্ষ, তারা নানাভাবে আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের শান্তিতে নোবেলের সঙ্গে ওই ব্যাপারটাকে তুলনা করে এক ধরনের ট্রল করা কিংবা এক ধরনের আশঙ্কা প্রচার করার চেষ্টা করছে। সেটা একটা মানে তাদের কৌশলগত রাজনীতি, সেই আলোচনায় যেতে চাই না। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী টার্গেট নাকি অন্তত 5টা দেশ, সেরকম আশঙ্কা করা হচ্ছে এবং বাংলাদেশের গণমাধ্যমেও এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। সেই 5টা দেশ কারা? সেই 5 দেশের মধ্যে কি কোনোভাবে বাংলাদেশ আছে? ডোনাল্ড ট্রাম্পের টার্গেটের মধ্যে কি বাংলাদেশ কিংবা বাংলাদেশের বর্তমান সরকার রয়েছে? চলুন একটু জেনে দেখি এই চাঞ্চল্যকর ব্যাপারটাতে ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী টার্গেট হিসেবে যে 5টা দেশকে ভাবা হচ্ছে, সেই 5টা দেশ কারা, কি টার্গেটে এগোচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলার ঘটনার পরে বলা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প শুধুমাত্র ভেনেজুয়েলাতেই আটকে থাকবেন না, তার এই মিশন আরও বেশি সম্প্রসারিত হবে এবং সেটাকে কেন্দ্র করে এই 5টি দেশের কথা বলা হচ্ছে যে পরবর্তীতে টার্গেট তার 5টি দেশ, যার অন্যতম হচ্ছে ইরান। আর সেখানে বাংলাদেশ আছে কিনা, বাংলাদেশ থাকলে বাংলাদেশ সম্পর্কে ডোনাল্ড ট্রাম্প কী ভাবছেন, সেই ব্যাপারে আমরা একটু বোঝার চেষ্টা করব। গণমাধ্যম বাংলাদেশ প্রতিদিন এই বিষয়টা নিয়ে একটা প্রতিবেদন তৈরি করেছে। তাদের শিরোনামটা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে ট্রাম্পের হিট লিস্টে আরও 5 দেশ, হামলা যে কোনো সময়। এটা কিন্তু খুবই আতঙ্কের খবর। যে কোনো সময় ওই 5টা দেশকে হামলা করে বসতে পারে যুক্তরাষ্ট্র, তেমনটাই বলা হচ্ছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর এই মার্কিন বাহিনী তার সঙ্গীদেরও যখন মেরে ফেলেছে, তখন এই 5টা দেশের প্রসঙ্গ আসছে। গত শনিবার ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে আকস্মিক অভিযান চালিয়ে মাদুরো এবং তার স্ত্রীকে গ্রেপ্তার করে নিউ ইয়র্কে নেয় যুক্তরাষ্ট্র প্রশাসন। রবিবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, পশ্চিম গোলার্ধে আমেরিকার আধিপত্য নিয়ে প্রশ্ন তোলার দিন শেষ। অর্থাৎ আমেরিকা তার আধিপত্য বজায় রাখতে চায়, এটা তিনি স্পষ্ট করেছেন।
বিশেষ করে গ্রিনল্যান্ডের ব্যাপারে ট্রাম্প আবারও নিজের পুরনো ইচ্ছা প্রকাশ করে বলেছেন জাতীয় নিরাপত্তার স্বার্থে বিশাল এই দ্বীপটি যুক্তরাষ্ট্রের প্রয়োজন। তিনি দাবি করেন বর্তমানে গ্রিনল্যান্ডে রুশ এবং চীনা জাহাজের আনাগোনা বেড়ে গেছে এবং ডেনমার্ক একা এটা সামলাতে সক্ষম নয়। একটা বার্তা কিন্তু স্পষ্ট দিয়ে দিয়েছেন। আবার এই ভেনেজুয়েলার এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ আজকে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। বাংলাদেশও যুক্তরাষ্ট্রের পক্ষে কিন্তু প্রতিক্রিয়া ব্যক্ত করেনি। জাতিসংঘের উদ্বেগও আমরা দেখেছি, যদিও জাতিসংঘ নামক এই প্রতিষ্ঠানটা মূলত একটা ঠুঁটো জগন্নাথে পরিণত হয়েছে। এখানে গ্রিনল্যান্ডের প্রসঙ্গে বলা হচ্ছে, তবে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডেরিক নিলসন এই বক্তব্যকে অত্যন্ত অসম্মানজনক বলে প্রত্যাখ্যান করেছেন। অন্যদিকে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোর বিরুদ্ধে মাদক চোরাচালানের অভিযোগ তুলে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন প্রয়োজনে সেখানেও সামরিক অভিযান চালানো হবে। কিউবা প্রসঙ্গে ট্রাম্পের মন্তব্য ছিল কঠোর। তিনি দেশটিকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে অভিহিত করে বলেছেন ভেনেজুয়েলার তেল সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় কিউবা এখন পতনের দ্বার প্রান্তে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই সুর মিলিয়ে বলেছেন হাভানার সরকার এখন বড় ধরনের সংকটে রয়েছে। পাশাপাশি মেক্সিকো সীমান্তে মাদক কার্টেল দমনে ব্যর্থতার জন্য মেক্সিকান সরকারকে সতর্ক করেছেন ট্রাম্প। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাদিও শিনবাউমের কঠোর সমালোচনা করে বলেছেন অপরাধীরা এখন মেক্সিকো শাসন করছে এবং যুক্তরাষ্ট্র খুব শীঘ্রই এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে হুঁশিয়ারি দিতে ছাড়েননি মার্কিন প্রেসিডেন্ট। দেশটিতে চলমান সরকার বিরোধী বিক্ষোভে যদি সাধারণ মানুষকে হত্যা করা হয় তবে যুক্তরাষ্ট্র ইরানকে কঠোর আঘাত করবে বলে তিনি সাফ জানিয়ে দিয়েছেন। এর আগে গত জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন বোমা হামলার পর থেকে দুই দেশের সম্পর্ক চরম তলানিতে নেমেছে। ভেনেজুয়েলার এই নাটকীয় পট পরিবর্তনের পর ট্রাম্পের একের পর এক হুঁশিয়ারি বিশ্ব রাজনীতিতে নতুন এক অস্থিরতার সংকেত দিচ্ছে বলে মনে করছেন। এই যে ব্যাপারগুলো ঘটছে, আমরা গত বছর 2024-এ বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের যে পতন দেখলাম, সেই পতনের পরবর্তীতে নানাভাবে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের স্টেট ডিফেন্সকে নানাভাবে দায়ী করার আলোচনা বিভিন্ন পক্ষের আমরা দেখেছি। প্রথম দিকে আওয়ামী লীগের পক্ষ থেকেও প্রচুর আলোচনা ছিল যে যুক্তরাষ্ট্র সরকারই আওয়ামী লীগ পতনের এই কর্মকাণ্ডে লিড দিয়েছে, টাকা ইনভেস্ট করে আওয়ামী লীগ সরকারকে পতন ঘটিয়েছে। সর্বশেষ শেখ হাসিনার আন্তর্জাতিক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ব্যাপারটা উল্টে যেতে দেখেছিলাম। সেই সময় শেখ হাসিনা বলেছেন যে আমেরিকার ইন্ধনে এই কাজ হয়েছে, তিনি সেটা বিশ্বাস করেন না। তখন অনেক বিশ্লেষক এই আলোচনা করার চেষ্টা করেছিলেন যে শেখ হাসিনা এখন গণেশটা উল্টে দিচ্ছেন, এই কারণে তিনি ভাবছেন ডোনাল্ড ট্রাম্প সরকারের সঙ্গে তার একটা ভালো সম্পর্ক তৈরির পথ তৈরি হয়েছে। সেই সম্পর্ক তৈরি করার কারণেই তিনি আমেরিকাকে সরাসরি দোষার চেষ্টা করেননি। আমেরিকার যে অংশগ্রহণ ছিল এই আলোচনা উস্কে দিয়েছিলেন একসময় বাংলাদেশের জুলাই আন্দোলনের পক্ষে অন্যতম একজন স্টেক হোল্ডার কবি ফরহাদ মজহার। তিনি বলেছিলেন যে আমেরিকার যে গভীর চক্রান্ত, সেই চক্রান্ত এই ক্ষেত্রে কাজ করতেও পারে। নানা সময় নানা পক্ষের এই আলোচনা আমরা দেখেছি। সেই কারণেই ভেনেজুয়েলার এই ঘটনার পরে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের নতুন টার্গেট আছে কিনা, কিংবা বাংলাদেশে প্রফেসর ইউনূসের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্ক ভালো না, এরকম খবর যখন বিভিন্ন গণমাধ্যমে বিভিন্নভাবে আলোচনা হতে দেখি। হিলারি ক্লিন্টনের নির্বাচনে প্রফেসর ইউনূস অবদান রেখেছিলেন, সেই আলোচনা সামনে নিয়ে এসে যখন অনেকে বলার চেষ্টা করেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এই সরকারের বর্তমান সরকারের সম্পর্ক ভালো নয়, কিন্তু তারপরে আমরা দেখেছি ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে কর আরোপ করার ব্যাপারে একটা সাফল্য দেখিয়েছিলেন বর্তমান সরকার। কর আরোপ 20% নামিয়ে আনতে পেরেছিলেন। সেটাকে উদ্ধৃত করে অনেকেই বলার চেষ্টা করেছেন যে সম্পর্ক আগে ভালো না থাকলেও বর্তমান ট্রাম্প প্রশাসনের সঙ্গে প্রফেসর ইউনূস সম্পর্ক উন্নতি করতে সমর্থ হয়েছেন। ভেনেজুয়েলার পরে যে 5টা দেশকে আক্রমণ করার টার্গেট নিয়েছে যুক্তরাষ্ট্র, সেই 5টা দেশের তালিকায় আপাতত বাংলাদেশের কোনো নামগন্ধ নেই বলে গণমাধ্যম বলছে। যে 5টা দেশকে পরবর্তী টার্গেট করছেন ডোনাল্ড ট্রাম্প, সেই 5টা দেশের নাম বলছে গণমাধ্যম কিউবা, ইরান, মেক্সিকো, কলম্বিয়া এবং ডেনমার্ক। ইরান অন্যতম শত্রু যুক্তরাষ্ট্রের। ইরান রয়েছে, কিউবা রয়েছে, মেক্সিকো রয়েছে, কলম্বিয়া রয়েছে এবং ডেনমার্ক রয়েছে। এই 5টি দেশকে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র প্রশাসন এবং ডোনাল্ড ট্রাম্প সরাসরি কখনো কখনো যে কোনো সময় এই 5টি দেশের কোথাও আক্রমণের ঘটনা ঘটতে পারে। এবং ভেনেজুয়েলাতে যেভাবে ক্ষমতাসীন প্রেসিডেন্টকে একেবারে বন্দি করে নিয়ে চলে গেলেন যুক্তরাষ্ট্রে, সেরকম ঘটনা একটা নজিরবিহীন ঘটনা। একটা স্বাধীন রাষ্ট্রে অন্য দেশের এই হস্তক্ষেপকে অনেকেই ভালো চোখে দেখছেন না, কিন্তু যুক্তরাষ্ট্রের স্পষ্ট অবস্থান ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছেন যে তাদের যে আধিপত্য, সেই আধিপত্য নিয়ে কোনো ধরনের কোনো প্রশ্ন করা যাবে না। তারা তাদের আধিপত্য বজায় রাখতে চায় এবং তাদের আধিপত্য বজায় রাখার জন্যই পরবর্তী টার্গেট। আমরা সৌভাগ্যবান যে তাদের পরবর্তী 5 টার্গেটের মধ্যে আমরা নেই। রয়েছে চীন, কিউবা, মেক্সিকো, কলম্বিয়া এবং ডেনমার্ক। দর্শক, আপনার কি মনে হয় 5টার পরে যদি কোনো তালিকা আসে, সেই তালিকায় কি বাংলাদেশ থাকতে পারে?
নিয়ন্ত্রিত নির্বাচনের প্রাথমিক পর্বে দেখা যাচ্ছে তুগলকি কারবার। সবার জন্য সমান সুযোগ তো দূরের কথা, রিটার্নিং কর্মকর্তার সামনে ঘাট ধাক্কা দেওয়া হচ্ছে প্রার্থীকে। কিংস পার্টির নেতারা দিচ্ছেন হুঙ্কার, জামাত প্রার্থীর সমর্থকেরা হুমকি দিচ্ছেন রিটার্নিং কর্মকর্তাকে। আবার বিএনপির 7 খুন মাপের অভিযোগও পাওয়া যাচ্ছে। ভোটের আগেই বিজয়ী নেতার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন তারেক রহমান। ব্যবসায়ী নেতা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সবাই ছুটছেন তার সান্নিধ্য পেতে। মূলধারার সংবাদ মাধ্যমগুলো খোলাখুলিভাবে বিএনপির পক্ষে প্রচারেও নেমেছে। এমন অবস্থায় ভোটের মাঠ সমতল রাখার দায়িত্ব যাদের, সেই নির্বাচন কমিশন আছে দিবানিদ্রায়। অভিযোগ উঠলেই শোনা যাচ্ছে গদ বাঁধা সাফাই, আছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস। মনোনয়নপত্র জমা এবং বাছাই পর্বে যেসব নজির তৈরি হয়েছে তাতে এরই মধ্যে ইতিহাসে জায়গা করে নিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সামনের দিনগুলো আরো কি নজির করে ভোট রেখে সেদিকেই নজর পুরো দেশের। বিস্তারিত জানতে চলুন যাব। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রেখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার ও নির্বাচন কমিশন। বলা হয়েছিল এটি হতে যাচ্ছে দেশের ইতিহাসের সেরা এবং উৎসব মুখ নির্বাচন। তবে ভোটের মাত্র 5 সপ্তাহ আগেও তার লেশ মাত্র ছাপ নেই সারা দেশে। এর বদলে মনোনয়নপত্র জমা এবং বাছাই নিয়ে ভেলকিবাজি নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া। কেউ জানাচ্ছেন বিস্ময়, কেউ করছেন কৌতুক। কাগজে কলমে তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনী পরিবেশ রক্ষার সব দায়িত্ব নির্বাচন কমিশনের। তবে গত কয়েকদিনের চিত্র বলছে সরকারের মিত্র দলগুলোর যা খুশি তাই আচরণের মুখে অসহায় নির্বাচনী কর্মকর্তারা। দলগুলোকে নিয়ন্ত্রণে রাখা তো দূরের কথা, তাদের দাপটে নাভিশ্বাস উঠেছে সবার। রিটার্নিং কর্মকর্তাদের সামনে সরকার মিত্র দলের নেতাদের দাপট দেখানোর বেশ কিছু ঘটনা এসেছে সংবাদ মাধ্যমে। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে কুড়িগ্রামের রিটার্নিং কর্মকর্তা এবং জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথকে নাজেহাল করার ঘটনা। দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত জটিলতায় বাতিল করা হয় কুড়িগ্রাম 3 আসনে জামাত প্রার্থী মাহবুবুল আলম সালিহের মনোনয়নপত্র। জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ 4 ডিসেম্বর এই ঘোষণা দেয়া মাত্র তেতে ওঠেন জামাত প্রার্থীর সমর্থকেরা। অন্নপূর্ণাকে কুড়িগ্রামে থাকতে না দেওয়ার হুমকি শুধু দেওয়া হয়নি, তাকে ভারতের দালাল এবং ইসকন সদস্য বলেও অভিযুক্ত করা হয়। ঘটনার সময়কার ভিডিওতে দেখা যায় বিব্রত জেলা প্রশাসক পুরোটা সময় ছিলেন নিশ্চুপ। জেলা প্রশাসন জানায় দ্বৈত নাগরিকত্বের অভিযোগ যাচাই বাছাইয়ের সময় মাহবুবুল আলম সালিহের মনোনয়নপত্র সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। তাকে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার জন্য এরপর 4 জানুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়। তবে এই সময়ের মধ্যে তিনি যুক্তরাজ্যে নাগরিকত্ব ত্যাগের সুনির্দিষ্ট প্রমাণপত্র জমা দিতে পারেননি, আর তাই বাতিল করা হয় তার মনোনয়নপত্র। জেলা প্রশাসক তার মনোনয়নপত্র বাতিলের ঘোষণা দেয়া মাত্র উচ্চস্বরে হইচই শুরু করেন জামাতের সমর্থকেরা। কদর্য এবং সাম্প্রদায়িক ভাষায় আক্রমণ করেন অন্নপূর্ণা দেবনাথকে। এমনকি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনেও জামাতের কয়েকশো কর্মী জড়ো হয়ে বিক্ষোভ করেন। প্রশাসনের পক্ষ থেকে আপিল করার সুযোগ থাকার বিষয়টি জানানো হলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। তবে জেলা প্রশাসকের চত্বরে দীর্ঘ সময় অবস্থান নিয়ে বিক্ষোভকারীরা জেলা প্রশাসকের অপসারণের দাবি সহ বিভিন্ন স্লোগান দেন। এ ধরনের ঘটনা নির্বাচনী আইনে শাস্তিযোগ্য হলেও বিস্ময়করভাবে মুখে কুলু পেটেছে নির্বাচন কমিশন। শুধু কুড়িগ্রামে নয়, আরো বেশ কয়েকটি জেলায় চরম বিশৃঙ্খলা হলেও ইসির ভূমিকা ছোট জগন্নাথের মতো। মানিকগঞ্জের রিটার্নিং কর্মকর্তা এবং জেলা প্রশাসকের সামনেও ঘটে ন্যাক্কারজনক ঘটনা। জেলা প্রশাসকের সামনে বিএনপি সমর্থকেরা চড়াও হন এক স্বতন্ত্র প্রার্থীর উপর। তাকে অনেকটা গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। মানিকগঞ্জ 3 আসনের মনোনয়ন যাচাই বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমুনারা সুলতানা স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আতার প্রার্থিতা অবৈধ ঘোষণা করেন। একই সময় বিএনপি প্রার্থী মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হলে আপত্তি জানান আতা। তিনি বিএনপি প্রার্থীর বিরুদ্ধে মামলা ও অনিয়ম সংক্রান্ত প্রমাণপত্র তুলে ধরার চেষ্টা করেন, তবে তাকে কথা বলার সুযোগই দেননি জেলা রিটার্নিং কর্মকর্তা। এরপর কক্ষ থেকে বের হওয়ার সময় স্বতন্ত্র প্রার্থী আতার উপর ঝাঁপিয়ে পড়েন বিএনপির প্রার্থীর সমর্থকেরা। অকথ্য ভাষায় গালিগালাজ এবং ধাক্কাধাক্কি শুরু হয়। পুরো সময় নীরব ভূমিকায় ছিল প্রশাসন। ভিডিওতে দেখা যায় একজন প্রার্থীর জন্য সর্বোচ্চ নিরাপদ হিসেবে বিবেচিত জায়গাতেই অনেকটা মবের শিকার হন আতা। এই ঘটনার দৃশ্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, সংবাদ মাধ্যমে এসেছে খবর। তবে শীতল বাতাসে শীত নিদ্রায় থাকা ইসির কর্তাদের কাছে একদিন পরেও পৌঁছায়নি হেনস্থার বার্তা। মানিকগঞ্জ থেকে সড়কপথে ঢাকার দ্রুত 60 কিলোমিটারের কম, তবে 24 ঘন্টাতেও এই পথ পাড়ি দিয়ে আগারগাঁও নির্বাচন ভবনে আতাকে হেনস্থার খবর পৌঁছেনি। এ বিষয়ে 5 জানুয়ারি সাংবাদিকেরা ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদকে প্রশ্ন করেছেন। জবাবে তিনি জানান তার কানে খবরটি আসেনি। এরকম কোনো অসঙ্গতি হয়ে থাকলে রিটার্নিং কর্মকর্তা দেখবেন। অনেক স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ সমর্থকদের স্বাক্ষর নেওয়ার সময় তারা মারধরের শিকার হয়েছেন। তাদের নিরাপত্তাহীনতা দূর করতে কোনো ব্যবস্থা নেওয়ার আশ্বাসও আসেনি নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এই সংক্রান্ত প্রশ্নের জবাবেও ইসি সচিব দিয়েছেন গদ বাঁধা উত্তর, তার কানে এটা আসেনি।
দর্শক, নজিরবিহীন বিভিন্ন দেশে নির্বাচনের মাঠ নিয়ে সমালোচনা কৌতুকের ঝড় দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ফেনীর 3 আসনে বিএনপি প্রার্থী আব্দুল আওয়াল মিন্টুর মনোনয়ন গৃহীত হওয়ার আনন্দে পুলিশ সদস্যের হাত তালি দেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। ফেনী রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হক 4 জানুয়ারি মিন্টুর মনোনয়ন গৃহীত হওয়ার ঘোষণা দেন। এ সময় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে হাত তালিতে অংশ নেন পুলিশের এক সদস্য। নিজেকে সামনে রাখতে না পারার ঘটনা পরে অবশ্য বুঝতে পেরেছেন, তাই জিভে কামড় দিতেও দেখা যায় তাকে। ভাইরাল 30 সেকেন্ডের ভিডিওতে দেখা যায় রিটার্নিং কর্মকর্তা মনিরা হক বলছেন, আব্দুল্লাহ মিন্টুর দ্বৈত নাগরিকত্ব ছিল, তবে গত বছর 9 ডিসেম্বর তিনি দ্বৈত নাগরিকত্ব পরিত্যাগ করেছেন বলে হলফনামায় উল্লেখ করেছেন। প্রমাণ হিসেবে নাগরিকত্ব বাতিলের জন্য যুক্তরাষ্ট্র দূতাবাসে আবেদন করার তথ্য দিয়েছেন। এই কারণে তার মনোনয়নপত্র বৈধ। ঘোষণার সঙ্গে সঙ্গে রিটার্নিং কর্মকর্তার পেছনে দাঁড়ানো পুলিশ সদস্য করতালি দেন। দর্শক, এমন বহু ঘটনা এরই মধ্যে ইতিহাসের অংশ করে দিয়েছে অধ্যাপক ইউনূস সরকারের আমলের নির্বাচনকে। তার নিয়োগকর্তা হিসেবে পরিচিতরাও মাঠে দেখিয়ে যাচ্ছেন দাপট, এমনকি আঙ্গুল তুলে শাসাচ্ছেন প্রধান প্রতিপক্ষ দলের নেতাকর্মীদের। কুমিল্লায় 2 জানুয়ারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের সময় এনসিপির হাসনাত আব্দুল্লাহ আঙ্গুল তুলে শাসনের একটি ভিডিও নিয়েও চলছে ব্যাপক আলোচনা। হাসনাত তার কুমিল্লা 4 আসনে বিএনপি প্রার্থী মঞ্জুল আহসান মুন্সির হলফনামায় তথ্য গোপনের অভিযোগ তোলেন। এ নিয়ে রিটার্নিং কর্মকর্তার সামনে বেঁধে যায় ব্যাপক গন্ডগোল। এক পর্যায়ে রক্তচক্ষু হাসনাতকে আঙ্গুল তুলে শাসাতেও দেখা যায়। রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রেজা হাসান এক পর্যায়ে নিয়ম অনুযায়ী আইনি প্রক্রিয়া অনুসরণ করে অভিযোগ করতে বলেন। তবে যাচাই বাছাই শেষে 2 জনেরই মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। পরে প্রশাসনের বিরুদ্ধে সরাসরি পক্ষপাতের অভিযোগ তোলেন হাসান, বলেন প্রশাসন মনে হচ্ছে বিএনপির দিকে ঝুঁকে গেছে। এদের দ্বিচারিতামূলক আচরণে নিরপেক্ষ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন কতটা হতে পারে তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। হাসনাত যখন অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে শঙ্কা জানাচ্ছিলেন, ঠিক তখনই রংপুরে তার দলেরই আরেক নেতা আক্তার হোসেন জাতীয় পার্টিকে ঠেকানোর দাবি তুলেছেন। রংপুর 4 আসনের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের সময় তিনি জাপা প্রার্থীর বিরুদ্ধে তোলপাড় শুরু করেন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে শুরু হয় তুমুল হট্টগোল ও চিৎকার। রংপুর 4 আসনে আক্তারের পাশাপাশি জাতীয় পার্টির প্রার্থী হয়েছেন মাহবুবুর রহমান। রিটার্নিং কর্মকর্তা মাহবুবের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা মাত্র তোপে ফেটে পড়েন আক্তার ও তার সমর্থকেরা। চেয়ার থেকে দাঁড়িয়ে জাতীয় পার্টির প্রার্থীকে স্বৈরাচারের দোষর বলে চিৎকার শুরু করেন। আক্তারের দাবি, জাতীয় পার্টিকে নির্বাচনে লড়ার সুযোগ দেওয়া যাবে না। ঢাকায় 4 ডিসেম্বর একই দাবি তুলে বলেন, যে জাতীয় পার্টি স্বৈরাচার তৈরি করেছে তারা যেন কোনোভাবে নির্বাচনে অংশ নিতে না পারে। জাতীয় পার্টিকে নির্বাচন করতে দেওয়া মানে স্বৈরাচারকে পুনর্বাসনের জন্য সুযোগ করে দেওয়া। সব মিলিয়ে নির্বাচনের প্রাথমিক পর্বে যে যার মতো গায়ের জোরে মাঠের নিয়ম ঠিক করে দিচ্ছেন। অবশ্য এসবের কিছুই চোখে পড়ছে না নির্বাচন কমিশনের। তাদের কাছে নির্বাচনের পরিবেশ ও পরিস্থিতি বেশ সন্তোষজনক। প্রধান নির্বাচন কমিশনার AM নাসিরউদ্দিন 5 জানুয়ারি দাবি করেন, সবকিছু ঠিকঠাক চলছে। বলেন, সবার সহযোগিতা থাকলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে উপহার দেওয়া সম্ভব। বর্তমান নির্বাচনের পরিবেশ মোটের উপর সন্তোষজনক। দর্শক, প্রধান নির্বাচন কমিশনার 12 ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণার সময় নির্বাচনের নিরাপদ ও উৎসব মুখর পরিবেশ নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন। তবে তফসিল ঘোষণার পরদিনই ঢাকায় গুলিবিদ্ধ হন স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি। এর 2 দিনের মাথায় হাদির উপর হামলা বিচ্ছিন্ন এবং স্বাভাবিক দাবি করে তোপের মুখে পড়েছেন সিসি। ঢাকায় এক অনুষ্ঠানে বলেন, আইন শৃঙ্খলার অবনতি হয়নি, মাঝে মধ্যে 2-1টা খুন খারাপি হয়। হাদিকে গুলির ঘটনা বিচ্ছিন্ন, নির্বাচনের এই ধরনের ঘটনা ঘটেই থাকে। এই বক্তব্য নিয়ে তীব্র প্রতিক্রিয়ার পর একটি জোড়াতালি ব্যাখ্যাও দেয় নির্বাচন কমিশন। তবে সেই সময় পরিষ্কার হয়ে যায় ইসির অবস্থান। আবার মনোনয়নপত্র জমা এবং যাচাই বাছাইয়ের সময়কার তুগলকি কাণ্ডের পরেও সব স্বাভাবিক থাকার দাবি নতুন করে প্রশ্নবিদ্ধ করছে ইসিকে। তাদের ঠিক আছে মনে করিয়ে দিচ্ছে প্রখ্যাত ছড়াকার সুকুমার বড়ুয়া সেই বিখ্যাত ছড়ার লাইনগুলো। মেঘে মেঘে মেহমান চাইলেন ছাতা খান, দেখালাম ছাতাটা শুধু কটা শিক আছে, তবু তিনি বললেন ঠিক আছে। আপনাদেরকে আজকে একটা গল্প শোনাবো। সেই গল্পটা শোনানোর পূর্বে আরেকটা ভিডিও আপনাদেরকে দেখাতে চাই। কুকিং এর লেভেল, গোলাম মাওলা রনি। আমি তাকে নিয়ে অনেক সমালোচনা করেছি, অবশ্যই সেটা যৌক্তিক এবং গঠনগত সমালোচনা। যৌক্তিক কিংবা গঠনগত সমালোচনার বাইরে গিয়ে আমি ব্যক্তি আক্রমণ কখনো কাউকে করি না, এবং গোলাম মাওলা রনিকেও আমি কখনো করি নাই। গোলাম মাওলা রনি এক এক সময় এক এক রূপ ধারণ করে, পোল্টিবাজি করে, গিরগিটির মতো আচরণ করে, কিন্তু এন্ড অফ দ্য ডেতে গিয়ে গোলাম মাওলা রনি তার যে কোয়ালিটি কুকিং করার মতো, এটা কিন্তু বাংলাদেশের অন্যান্য টকশো বিশ্লেষক কিংবা বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক বিশ্লেষক কিংবা গণমাধ্যম কর্মী এদের মধ্যে নাই। মাঝে মধ্যে এমন চমৎকার বিষয় কাব্যের মতো করে বলে, কবিতার মতো করে বলে, যেগুলো শুনলে অনেক হাসি পায় এবং ভালো লাগে, এবং অনেক ক্ষেত্রে সেগুলো বাস্তব হিসেবেই আমরা দেখতে পাই। গোলাম মাওলা রনি একজন ব্যক্তিকে কুক করেছে রীতিমতো। তার সেই কুকিং লেভেলটা একবার দেখেন, এরপর আপনারা নিজেরাই বুঝে যাবেন গোলাম মাওলা রনি কাকে আসলে রান্না করে সেদ্ধ করে দিয়েছে। মেজাজটা এমন গরম হয়ে যায়, থাকে গুলশান বনানীতে 10-15 লাখ টাকার বাংলো বাড়িতে ভাড়া অথবা কিনে। সে বলছে যে তার বার্ষিক ইনকাম 7 লাখ টাকা।
চড়ে 10 কোটি টাকা দামের গাড়িতে। তো এই লোক 7 লাখ টাকা ইনকাম তার বছর হয় কি করে? তো প্রথমে চাপকানো উচিত, আচ্ছা মতো পিঠ লাল করে দেওয়া উচিত, যে পিটিয়ে যে তুমি যে বাড়িটাতে থাকো ওটার ভাড়াই তো মাসে 10 লাখ টাকা, তুমি টাকা পাবো কই? তুমি 7 লাখ টাকা ইনকাম আসলে কোত্থেকে? এই যে অনেকগুলো জিনিস আসে। থাকে গুলশান বনানীতে, ব্যবহার করে 10 লাখ টাকা ভাড়া মূল্যের বাংলো, সেটা হতে পারে কেনা, সেটা হতে পারে ভাড়া, ব্যবহার করে 10 কোটি টাকা দামের গাড়ি, অথচ সে কিনা সব জায়গায় বলে পাবলিকলি যে তার বাৎসরিক ইনকাম 7 লক্ষ টাকা। একজন ব্যক্তি বাৎসরিক যদি তার ইনকাম 7 লক্ষ টাকা হয়, সে কি আদতে 10 লক্ষ টাকা দামের বাংলো ভাড়া নিয়ে থাকতে পারবে? সে কি আসলেই 10 কোটি টাকা দামের গাড়ি ব্যবহার করতে পারবে? সে তো 10 কোটি টাকার গাড়ি না, সে 1 কোটি টাকার গাড়ি ব্যবহার করতে পারবে না। তাকে ব্যবহার করতে হবে টয়োটা এক্স করোলা, এর বাইরে সে কোনো গাড়ি ব্যবহার করার স্বপ্নেও ভাবতে পারবে না। আর এই ব্যক্তিটা হচ্ছে বিএনপির প্রধান নেতা জনাব তারেক রহমান। বাংলাদেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থা, পাশাপাশি পাকিস্তান ভিত্তিক বিভিন্ন ষড়যন্ত্রকারী চক্র, আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা খুব করে চাইছে তারেক রহমানকে মিডিয়ার সামনে ভালো সাজাতে, খুব করে চাইছে তারেক রহমানকে সুশীল বানাতে, খুব করে চাইছে তারেক রহমানকে সুশীল বানিয়ে সারা বাংলাদেশের মানুষের মগজের মধ্যে ঢুকিয়ে তাকে প্রধানমন্ত্রী হিসেবে বের করে নিয়ে আসতে। কিন্তু সাপ কি কখনো আদৌ পরিবর্তন হয়? আমার মনে হয় না। দেখা যাক, সাপ পরিবর্তন হয়ে যদি বেজিতে রূপান্তর হতে পারে, সেটা অবশ্য বাংলাদেশের মানুষের জন্য ভালো হবে, কারণ বেজি কিঞ্চিত হলেও গণতন্ত্রকে বিশ্বাস করতো, যেটা সাপ বিশ্বাস করে না। আপনাদেরকে গল্প শোনায় একটা শেয়াল এবং কুমিরের বাচ্চার গল্প। একদা জঙ্গলের একটা শেয়াল, অবশ্যই সেটা খেক শিয়াল, অনেক চতুর খেক শিয়াল, একটা বিদ্যাপীঠ খুলেছিল, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান খুলেছিল, সহজ ভাষায় বললে স্কুল খুলেছিল। সেই স্কুলের পাশের এলাকায় একটা কুমির থাকতো। সেই কুমিরের হঠাৎ 6টা বাচ্চা হয়। এখন কুমির সিদ্ধান্ত নিয়েছে এই 6টা বাচ্চাকে অবশ্যই সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। যেই ভাবনা সেই কাজ। তখন সে খুঁজে খুঁজে শিয়াল পণ্ডিত মশাইয়ের সেই স্কুলটা বের করে তার বাচ্চাদেরকে ভর্তি করার পর শিয়াল পণ্ডিতের উপর সব দায়িত্ব দিয়ে সেখানে রেখে বাচ্চাদেরকে কুমির দম্পতি চলে যায়, অর্থাৎ কুমির, মেয়ে কুমির এবং ছেলে কুমির সেখান থেকে চলে যায়। কিছুদিন পর যখন কুমির তার সন্তানদেরকে দেখতে আসে, আসার পর শিয়াল পণ্ডিতকে জিজ্ঞেস করে যায় তার বাচ্চারা কোথায়। শিয়াল পণ্ডিত এর মধ্যে একটা বাচ্চাকে খেয়ে ফেলে, কারণ কুমিরের বাচ্চা ছোট কচি কচি বাচ্চা, যে কোনো সময় খাইতে মজা। শিয়াল পণ্ডিত তো আসলে ওইটা শিক্ষা প্রতিষ্ঠান খুলে নাই, সেখানে খোলা হয়েছে কুমিরের বাচ্চাদেরকে কিভাবে খাওয়া যায় এবং বিভিন্ন প্রাণীর বাচ্চাদেরকে কিভাবে খাওয়া যায়। তো সেই অভিপ্রায় থেকেই শিয়াল পণ্ডিত একটা বাচ্চাকে খেয়ে ফেলে, থাকে হলো 5টা বাচ্চা। যখন কুমির এসে জিজ্ঞেস করে যে আমার বাচ্চা কোথায়, তখন একটা বাচ্চাকেই দুবার দেখিয়ে 6টা বাচ্চা দেখানো হয় পরপর। এরপর কুমির চলে যায়। এর কিছুদিন পর কুমির পুনরায় আসে, আসার পর তখন আরেকটা বাচ্চা শিয়াল পণ্ডিত খেয়ে ফেলে, থাকে 4টা। তখন 2টা বাচ্চাকে 2বার দেখিয়ে 6টা বাচ্চা ফিল আপ করা হয়। এভাবে ক্রমাগত কুমিরের সবগুলা বাচ্চার মধ্যে একটা বাচ্চাকে রেখে 5টা বাচ্চাকে খেয়ে ফেলে শিয়াল পণ্ডিত। খেয়ে ফেলার পর কুমির কিন্তু একটা সময় বুঝতে পারে, কিন্তু বুঝতে পারার পর কিন্তু কুমিরের আর কোনো কিছু করার থাকে না। ঠিক একই রকম ভাবে বিএনপিকে গিলে গিলে খাবে জামাত, খাচ্ছে জামাত, ভবিষ্যতেও খাবে জামাত। গত সপ্তাহে তারেক রহমানের সাথে জামাতের আমির সাদা শকুনের একটা বৈঠক হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন। বাংলাদেশের রাজনীতিতে সবসময় সবাই বলার চেষ্টা করে বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করেছে, বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে দখল করেছে, বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে রাজনীতি করেছে, বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করেছে। কিন্তু 5 আগস্টের পর আমরা কি দেখেছি? এই মুক্তিযুদ্ধকে রক্ষা করার জন্য, এই মুক্তিযুদ্ধের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি রক্ষা করার জন্য কোনো রাজনৈতিক দল সামনে এগিয়ে আসেনি। এখানে বিএনপির একটা ব্যাপক সম্ভাবনা ছিল। বিএনপি চাইলেই বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে নিজেদেরকে স্টাবলিশ করতে পারত। বিএনপি চাইলে সারা বাংলাদেশের মানুষের মধ্যে এই বার্তা দিতে পারত, তারাও মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি। এতদিন বাংলাদেশ আওয়ামী লীগ যে মুক্তিযুদ্ধকে পুঁজি করে রাজনীতি করেছে, মুক্তিযুদ্ধকে নিয়ে ব্যবসা করেছে, বঙ্গবন্ধুকে এককভাবে জাতির পিতা হিসেবে তারা বুঝিয়েছে, সম্মান করেছে, আর কাউকে সেই সুযোগটুকু দেয়নি। একথা বারবার বিএনপি নেতাকর্মীরা আওয়ামী লীগের শাসনামলে বলার চেষ্টা করেছে। কিন্তু প্রকৃতপক্ষে বিএনপি আদৌ কি মুক্তিযুদ্ধকে ধারণ করতে পেরেছে? যদি পারতো, 5 আগস্টের পর কেন 7 জন বীর শ্রেষ্ঠের প্রতিকৃতি ভেঙে ফেলা হলো, মুক্তিযোদ্ধাদের প্রতিকৃতি ভেঙে ফেলা হলো? জিয়াউর রহমান নিজে একজন সেক্টর কমান্ডার ছিলেন, তিনি মুক্তিযুদ্ধের সম্মুখ সারিতে অংশ নিয়েছেন। তাহলে জিয়াউর রহমানের হাতে প্রতিষ্ঠিত রাজনৈতিক দল কেন মুক্তিযুদ্ধের পক্ষের পারপাস সাফ করতে পারে না? বিএনপি চাইলে কি পারতো না 5 আগস্টের পর মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হতে? পারতো, কিন্তু আদর্শিক জায়গাটা তো স্ট্রং হইতে হবে। যাদের জন্মই হয়েছে সেনাশ্রমিতে, যাদের জন্ম হয়েছে প্রো পাকিস্তান মডেলে, তারা তো মুক্তিযুদ্ধকে সমর্থন করবে না, মুক্তিযুদ্ধকে সাপোর্ট করবে না, মুক্তিযুদ্ধের অনুভূতি, চেতনা কোনো কিছু তাদের মধ্যে কোনো প্রভাব ফেলবে না। সেটা আমরা দেখতে পাচ্ছি। তারেক রহমান বাংলাদেশে এসেছে, তারেক রহমান চাইলে বিএনপিকে একটা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির দল হিসেবে সারা বিশ্বের মানচিত্রে প্রতিষ্ঠিত করতে পারতো। যদিও তারা কথায় কথায় মুক্তিযুদ্ধের কথা বলে, যদিও তারা কথায় কথায় বলার চেষ্টা করে তারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, 71 ছাড়া বাংলাদেশ কল্পনা করা যায় না, 71-এর চেতনা না থাকলে বাংলাদেশ টিকে থাকবে না, অনেক কথা বলে মুক্তিযুদ্ধের সপক্ষে কথা বলার চেষ্টা করে। কিন্তু এইখান থেকে, মন থেকে কি বিএনপি কখনো মুক্তিযুদ্ধকে ধারণ করেছে? জামাতের মতো দেশদ্রোহী রাজাকারের বাচ্চাদের সাথে পুনরায় তারা ঐক্যবদ্ধ হতে চায়। তারা বলেছে এত বছর একসাথে রাজপথে ছিল, সামনের আগামী 5 বছর অনেক গুরুত্বপূর্ণ বাংলাদেশের মানুষের জন্য, তাদেরকে আবারও এক থাকতে হবে, তাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, তাদেরকে রাজপথে থাকতে হবে। তার মানে আলটিমেটলি জামাত এবং বিএনপির মধ্যে একটা সম্পর্ক স্থাপিত হয়ে গেল। আমরা যেটা ভেবেছিলাম 55 বছরের সংসার জীবন ছেড়ে বিএনপি হয়তোবা আলোর পথে ফিরে আসবে, হয়তোবা স্থিতিশীলতা রাজনীতিতে বিশ্বাস করবে, হয়তোবা গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করবে, হয়তোবা বিএনপি জামাতের সঙ্গ ত্যাগ করে তারা নিজেদেরকে একটা গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিস্থাপিত করবে, তারা নিজেদেরকে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হিসেবে বাংলাদেশের মানুষের কাছে প্রিয় পাত্র হিসেবে পরিণত হবে। কিন্তু না, কয়লা ধুইলে যেমন ময়লা যায় না, বিএনপির চরিত্র ঠিক তেমন, বিএনপিকে ধুইলে কখনোই ময়লা যাবে না। আমরা ভেবেছিলাম তারেক রহমান অনেক পরিবর্তন হয়েছে, আমরা ভেবেছিলাম তারেক রহমান বাংলাদেশে ফিরে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির মানুষদেরকে সাথে নিয়ে রাজনীতি করবেন, কিন্তু যে লাউ সে কদু, তারেক রহমান কখনো সেটা করতে পারবে না। বিএনপি নেতাকর্মী যারা আছেন, আপনাদের সবার উদ্দেশ্যে বলি, বাংলাদেশের লিবারেল প্রগতিশীল মুক্তিযুদ্ধপন্থী যে মানুষগুলো আছে এবং বিশেষ করে আওয়ামী লীগের একটা বিশাল অংশ ভেবে নিয়েছিল যে অন্ততপক্ষে বাংলাদেশের রাজনীতিতে জামাতের মতো মৌলবাদী শক্তিকে ক্ষমতা নিয়ে আসা যাবে না, ক্ষমতায় নিয়ে আসার জন্য মন্দের ভালো হলো বিএনপিকে তারা ভোট দেবে, তারা দেওয়ার জন্য মনোনিবেশ করেছিল। যদি বিএনপি জামাতের সাথে সম্পর্ক ত্যাগ করতে পারতো সেক্ষেত্রে, এখন যেহেতু বিএনপি আবার জামাতের সাথে সম্পর্ক জোড়া লাগিয়েছে, সেক্ষেত্রে
এই লিবারেল প্রগতিশীল মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি এবং বাংলাদেশ আওয়ামী লীগের একটা বিরাট অংশের ভোটাধিকার, হয়তোবা সেটা হতে পারতো 20%, হতে পারতো 30%, হতে পারতো, তারা কিন্তু এখন আর বিএনপিকে ভোট দেবে না, কারণ তারা বুঝে গেছে বিএনপি পরিবর্তনশীল নয়, বিএনপি যা ছিল তাই আছে তাই থাকবে। সো কেন তারা বিএনপিকে ভোট দেবে? হয় রিজনটা কি? কোনো রিজন নাই। এখন বুঝুক বিএনপি, আমাদের সাথে জুট করে কি হবে বিএনপি, আলটিমেটলি লাভটা কি? কোনো লাভ নাই। মৌলবাদী শক্তি হিসেবে বাংলাদেশের বুকে আবারও প্রতিষ্ঠিত হলো, একটা চমৎকার সুযোগ ছিল বাংলাদেশপন্থী রাজনীতি করার, একটা চমৎকার সুযোগ ছিল মুক্তিযুদ্ধের সপক্ষে ঢাল হয়ে দাঁড়ানোর, কিন্তু বিএনপি সেটা পারে নাই। তারেক রহমানের মতো অথর্ব, বিএনপির শীর্ষ পর্যায়ের মতো অথর্ব মূর্খদের এই ধরনের প্রবণতা কাজই করে নাই, দেখতেই তো পাচ্ছি আমরা। সো জামাতের সাথে সম্পর্ক করেন, সম্পর্ক ঠিক করেন, জামাতের সাথে সংসার করেন, আরো কয়েকটা বাচ্চা কাচ্চা পয়দা করেন, কিন্তু আলটিমেটলি বাংলাদেশের রাজনীতি থেকে একটা সময় জামাত টিকে থাকবে, বিএনপি টিকে থাকতে পারবে না, কারণ বিএনপির কোনো আদর্শিক জায়গা নাই। জামাতের একটা আদর্শিক জায়গা আছে, একটা মতাদর্শ আছে, তারা মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি, তারা 71 রাজাকারদের উত্তরসূরি, তারা মুক্তিযুদ্ধকে ধারণ করে না, তারা বাংলাদেশকে ধারণ করে না, তারা বাংলাদেশকে আবার পাকিস্তান হিসেবে ফিরে পেতে চায়। কিন্তু বিএনপি এমন একটা দল এখানে মুক্তিযুদ্ধও চায়, পাকিস্তানও চায়। সো দুই নৌকায় পা দিয়ে কেউ কখনো নদী পার হতে পারে না, বিএনপি সেটা পারবে না। ওদের ভবিষ্যতে বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতায় ফিরবে, মুক্তিযুদ্ধের সপক্ষের অন্য কোনো রাজনৈতিক দল দাঁড়িয়ে যেতে পারে, কিন্তু বিএনপি ভেঙে যাবে, এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন। তো প্রিয় দর্শক, আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন। দেখে কি বুঝলেন, কি জানলেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আবারও বলছি, যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো নিউজে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।